নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পরপর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন যেটা, 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশে আছে মতিঝিলে একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে, হ্যাঁ পুলিশের হাতে আছে। এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথা থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুইজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনেই মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের,
অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক? তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দাও। তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। র তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে? জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে। যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারে লাশ পাবে, এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখে আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটার ঘটবে। একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর গোটা দেশ জুড়ে যে তাণ্ডব, অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, লাশ, ভয় আর প্রতিশোধের রাজনীতি ছড়িয়ে পড়েছে, তা কি কেবল আবেগের বিস্ফোরণ, নাকি এটি দীর্ঘদিন ধরে জমে থাকা এক গভীর কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ? আমরা কি এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখানে সহিংসতা এখন আর ব্যতিক্রম নয়, বরং রাজনৈতিক প্রকাশের একটি স্বীকৃত পদ্ধতি হয়ে উঠছে? লক্ষ্মীপুরের শিশুটির মৃত্যু সেই শূন্যতার সবচেয়ে ভয়াবহ পরিণতি। একটি রাজনৈতিক পরিচয়ের কারণে একটি পরিবারের উপর এমন বর্বর আক্রমণ হলে সেখানে প্রশ্ন ওঠে, রাষ্ট্র কোথায় ছিল? আইন শৃঙ্খলা বাহিনী পরে আসে, তদন্তের আশ্বাস দেয়, কিন্তু আগুন নেভার আগেই ঘর, জীবন, ভবিষ্যৎ সব পুড়ে যায়। এই দেরিতে আসা রাষ্ট্র, এই দায় এড়ানোর সংস্কৃতি, এই প্রশাসনিক উদাসীনতা সব মিলিয়ে আজ রাষ্ট্র নিজেই মানুষের কাছে অনিরাপদ হয়ে উঠছে। একজন ছাত্র নেতার মৃত্যু, তার বিচার দাবি, এগুলো গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক। কিন্তু সেই দাবির নামে সংবাদপত্রে আগুন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, সংখ্যালঘুদের হত্যা, কূটনৈতিক স্থাপনায় আক্রমণ, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়ি পুড়িয়ে দেয়া, এসব কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না। এগুলো রাষ্ট্র ভাঙার ভাষা, সমাজকে বিভক্ত করবার ভাষা, ভবিষ্যৎকে অনিশ্চিত করবার ভাষা। এখানে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, সহিংসতা এখন আর একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ক্রমে একটি সর্বগ্রাসী প্রবণতায় পরিণত হয়েছে, যেখানে ক্ষোভ, গুজব আর উস্কানি একে অপরকে শক্তি যোগাচ্ছে। এই সহিংসতার চরিত্র বহুমাত্রিক। কোথাও রাজনৈতিক প্রতিশোধ, কোথাও ধর্মীয় উস্কানি, কোথাও তথাকথিত জাতীয়তাবাদী আবেগ, কোথাও পরিকল্পিত নাশকতা। এই সবগুলো স্রোত একসঙ্গে মিলিত হয়ে যে চিত্র তৈরি করছে, তা একটি বিপজ্জনক শূন্যতার ইঙ্গিত দেয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শূন্যতা, নৈতিক কর্তৃত্বের শূন্যতা এবং রাজনৈতিক দায়বদ্ধতার শূন্যতা। এই শূন্যতাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট, যেখানে রাষ্ট্রক্রমে প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে, দিক নির্দেশনাহীন হয়ে পড়ছে। লক্ষ্মীপুরের শিশুটির মৃত্যু সেই শূন্যতার সবচেয়ে ভয়াবহ পরিণতি। একটি রাজনৈতিক পরিচয়ের কারণে একটি পরিবারের উপর এমন বর্বর আক্রমণ হলে সেখানে প্রশ্ন ওঠে, রাষ্ট্র কোথায় ছিল? আইন শৃঙ্খলা বাহিনী পরে আসে, তদন্তের আশ্বাস দেয়, কিন্তু আগুন নেভার আগেই ঘর, জীবন, ভবিষ্যৎ সব পুড়ে যায়। এই দেরিতে আসা রাষ্ট্র, এই দায় এড়ানোর সংস্কৃতি, এই প্রশাসনিক উদাসীনতা সব মিলিয়ে আজ রাষ্ট্র নিজেই মানুষের কাছে অনিরাপদ হয়ে উঠছে। মানুষ এখন আর নিশ্চিত নয় বিপদের সময় রাষ্ট্র তার পাশে দাঁড়াবে কিনা। এই সহিংসতার প্রভাব কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিসরেও এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশ এখন আর কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না, এটি একটি আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। কারণ দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা কখনোই সীমান্তের মধ্যে আটকে থাকে না। নির্বাচন সামনে রেখে এই সহিংসতা আরো বিপজ্জনক হয়ে উঠছে। কারণ সহিংসতা কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে না, বরং এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার, বিলম্বিত করবার বা অকার্যকর করবার সবচেয়ে কার্যকর হাতিয়ার। বাংলাদেশের ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে, যখন রাজনীতি নৈতিক সীমা হারায়, তখন সহিংসতা নিয়ন্ত্রণহীন হয়। তখন কোনো দলই নিরাপদ থাকে না, কোনো মতই সুরক্ষিত থাকে না, কোনো প্রতিষ্ঠানই অক্ষত থাকে না। আর যারা ভাবছে এই আগুন কেবল প্রতিপক্ষকে পোড়াবে, তারা ভয়ঙ্কর ভুল করছে। আগুন কখনো দল চেনে না, পরিচয় বোঝে না।
আগুন শেষ পর্যন্ত সবাইকে গ্রাস করে এবং সবচেয়ে আগে গ্রাস করে নিরীহ মানুষকে, শিশু, নারী, সংখ্যালঘু, সাধারণ নাগরিককে। আরেকটি গভীর সংকট এখানে স্পষ্ট। সহিংসতার ভাষা ক্রমে স্বাভাবিক হয়ে যাচ্ছে। হত্যা, আগুন, ভাঙচুর এসব যেন রাজনৈতিক কথোপকথনের বিকল্প হয়ে উঠছে। যুক্তির জায়গায় লাঠি, বিতর্কের জায়গায় পেট্রোল, মতবিরোধের জায়গায় আগুন। এই প্রবণতা গণতন্ত্রের জন্য আত্মঘাতী, কারণ যেখানে যুক্তি হারায় সেখানে সহাবস্থান অসম্ভব হয়ে ওঠে, আর সহাবস্থান ভেঙে পড়লেই রাষ্ট্র ভেঙে পড়ার পথ তৈরি হয়। এই বাস্তবতায় সবচেয়ে জরুরি বিষয় হলো সংযম, দায়িত্ববোধ এবং স্পষ্ট নৈতিক অবস্থান। সহিংসতার বিরুদ্ধে অবস্থান হতে হবে নিঃশর্ত। কে শুরু করেছে, কে লাভবান হবে, এই হিসেবের আগে মানবিকতা থাকতে হবে। এটি শিশুর মৃত্যু কোনো রাজনৈতিক ব্যাখ্যা চায় না। এটি কেবল শোক, নিন্দা এবং দায় স্বীকার দাবি করে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এখানেই শেষ নয়। তাদের ভাষা, কর্মসূচি এবং সমর্থকদের আচরণ নিয়েও গভীর আত্মসমালোচনা প্রয়োজন। নইলে এই আগুন আরো ছড়াবে এবং সেই আগুন হয়তো অনেক কিছুকেই জ্বালিয়ে দেবে। রাষ্ট্রকে এখন প্রমাণ করতে হবে যে সে কেবল বিবৃতি দেওয়ার জন্য নয়, মানুষ বাঁচানোর জন্য আছে। দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া এই আস্থার সংকট কাটবে না। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার নামে নির্বিচার শক্তি প্রদর্শন নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন এবং মানবিক সংবেদনশীলতার সমন্বয় প্রয়োজন। রাষ্ট্র যদি আবার নৈতিক কর্তৃত্ব ফিরে না পায়, তাহলে কোনো রাজনৈতিক রূপান্তরই টেকসই হবে না। এখানে গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকার কথাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভয় ও হামলার মধ্যেও সত্য বলবার সাহস না থাকলে সমাজ অন্ধকারে ডুবে যায়। একই সঙ্গে নাগরিকদেরও ভাবতে হবে, আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো, নাকি সহিংসতার বিরুদ্ধে ন্যূনতম নৈতিক প্রতিবাদ জানাবো। ইতিহাস বলে, নীরবতা অনেক সময় অপরাধের সহযোগী হয়ে ওঠে। বাংলাদেশে বহুবার অস্থির সময় পার করেছে, কিন্তু প্রতিবারই দেশ টিকে গেছে তখনই যখন সহিংসতার বিরুদ্ধে একটি নৈতিক ঐকমত্য তৈরি হয়েছে। আর সেই ঐকমত্য আবার প্রয়োজন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে। নইলে লক্ষ্মীপুরের সেই শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি হয়ে থাকবে না, তা হয়ে উঠবে একটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক, যা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্যাখ্যা করতে পারবো না। এই দেশ আর আগুন চায় না, এই দেশ আর লাশ চায় না। এই দেশ এমন রাজনীতি চায় যেখানে শিশুরা ঘুমোতে গিয়ে আগুনে পুড়ে মরবে না। এই দাবিটাই এখন সবচেয়ে রাজনৈতিক, সবচেয়ে মানবিক, সবচেয়ে জরুরি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।